না, মতুয়া সম্প্রদায়ের যারা মানুষ, মতুয়া মহাসংঘর মানুষ, এসআইআর কাণ্ডে তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আছে। কারণ 2002 সাল থেকে যদি কাট অফ ইয়ার ধরা হয় এসআইআর নাম অন্তর্ভুক্ত করার জন্য, তাহলে লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হওয়া সম্ভব হবে না। পশ্চিমবঙ্গে 1 থেকে 1.5 কোটি ধরুন মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে, তারা যাবে কোথায়? তারা এখানে বসবাস করে, সবাই জানে। নাগরিক আইন হয়েছিল 2019-এ, তাদেরকে ভরসা দেওয়া হয়েছিল। সেই নাগরিক আইনের 4 বছর পর নিয়ম তৈরি হলো, কিন্তু কোনোভাবেই সেই মতুয়াদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে না, অর্থাৎ সিটিজেন হিসাবে। এখন যা এসআইআর যেটা হচ্ছে, তাতে তো শুধু ভোটার লিস্ট না, ভোটার লিস্টের সঙ্গে সঙ্গে আপনি নাগরিক কিনা সেটা দেখারও ব্যবস্থা হচ্ছে। ফলে তারা আতঙ্কিত। তারা আমার কাছে এসেছিল, আমার সঙ্গে তারা আলোচনা করেছে, তারা ওখানে অনশন করছিল। আমাকে তারা যেতে বলেছিল সে অনশন মঞ্চে, আমি গেছিলাম। তারা বলেছে যে আমাদের দাবি কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হোক, আমি চেষ্টা করব। সেই সুবাদে আমি একটা প্রস্তাব দিয়েছি সকলকে, বাংলায়, সে বিজেপি হোক, টিএমসি হোক। দেখুন, ভোট যখন আসবে, ভোট কে কাকে দেবে তাদের ব্যাপার, কিন্তু এই মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, তাদের যে ভোটার লিস্টের নাম বাদ চলে যায় যদি, তারা কোথায় যাবে? সেই জন্য আমি একটা কেন্দ্র সরকার কাছে আবেদন করেছি যে ডিসেম্বরের ফার্স্ট 1 তারিখ থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। সেই শীতকালীন অধিবেশনে মতুয়া সম্প্রদায়ের মানুষগুলোকে অন্তত ভোটার লিস্টে তাদের নাম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হোক। কারণ সবাই জানে মতুয়া কারা, সেখানে ভোট হয়, স্কুল আছে, কলেজ আছে, তারা পড়াশোনা করে, তাদের মানে তাদের আধার কার্ড থেকে আরম্ভ করে তাদের স্কুলের পড়াশোনা সার্টিফিকেট, তাদের ভোট, তারা পঞ্চায়েতে ভোট দিচ্ছে, মিউনিসিপ্যালিটিতে ভোট দিচ্ছে, অতএব সবাই জানে এটা। নিয়মের বেড়াজালে তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে। তাই আমার বক্তব্য, শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, একটা অর্ডিন্যান্স আনা হোক যে অন্তত ভোটার লিস্টে তাদের নামগুলোকে অন্তর্ভুক্ত করে দেওয়া হোক অর্ডিন্যান্স এনে। তারপরে যদি মনে করে তাদের আইন অনুযায়ী, নাগরিকত্বের আইন অনুযায়ী ধীরে 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 করবে, তাদেরকে নাগরিক করতে পারে, না করতে সেটা পরের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানি, তারা স্থানীয় মানুষ, ওখানকার জেনারেশনের পর জেনারেশন তারা ওখানেই বসবাস করে। কেন্দ্র মনে করে একটা অর্ডিন্যান্স নিয়ে এসে তাদেরকে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করে দিক, নাগরিকত্ব প্রমাণের জন্য তাদেরকে দরজা খুলে রাখুক, তারপরে পরেরটা পরে দেখা যাবে। কিন্তু তারা এখানকারই মানুষ, সবাই জানে। তারা বাংলাদেশে কোথায় যাবে? তারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, আবার কোথায় যাবে তারা বাংলাদেশে? এখন যদি তাদেরকে বলা হয় তোমরা নাগরিক না, তাহলে তারা যাবে কোথায়? স্টেটলেস সিটিজেন, মানে ভারত নাগরিক, স্টেটলেস মানুষ এসে থাকবে, স্টেটলেস পার্সন এসে থাকবে। হয় তাদেরকে রিফিউজি বলে স্বীকৃতি দাও, কিংবা তাদেরকে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করো। তারা নিজেরা কোনো তো অপরাধ করেনি, নিরুপায় হয়ে পালিয়ে এসছে। তারা নিজেরা বলছে আমরা পালিয়ে এসছি। তারা কেউ বলছে না যে আমরা চুরি, মানে এখানে এসছি অন্য কোনো কারণে। তারা বলছে যে আমরা সবাই পালিয়ে এসছি বাংলাদেশ থেকে। আজ থেকে না, স্বাধীনতার পর থেকে এই ঢল নামছে, 71-এর পরেই ঢল নেমেছে। সবাই স্বীকৃত, এটা সত্য। তাদেরকে এই সুযোগটা দেওয়া হোক। আইসিসির পক্ষ থেকে নিশ্চয়ই করছে। আমি ওখানে অবজারভার হিসেবে গেছিলাম, আমি যা দেখেছি তা বলতে পারি। ওখানটায় কংগ্রেসের সংগঠনটা দুর্বল ছিল। আমরা ওখানে অবজার্ভ করেছি, কংগ্রেসের সাংগঠনিক দুর্বল ছিল। রাহুল গান্ধী ওখানে প্রচন্ড একটা বাতাবরণ তৈরি করেছিল, বিরাট হাওয়া যাকে তৈরি করা বলে। লক্ষ লক্ষ মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষের জমায়েত আমরা দেখেছি। কিন্তু সেইটাকে ট্রান্সলেট করে ভোটারকে ব্যালট বক্স পর্যন্ত পৌঁছানোর জন্য যে স্ট্রাকচারটা দরকার, যে পলিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে ইলেকটোরাল মেশিনারি দরকার, সেটা আমাদের কাছে অভাব ছিল। এক, তার সঙ্গে সঙ্গে নীতিশ কুমারের বিরুদ্ধে, শুধুমাত্র নীতিশ কুমারের বিরুদ্ধে বিহারের মানুষের তেমন কোনো ক্ষোভ আমি দেখিনি। সে চুরি বাটপারি করেনি, তার ঘাড়ে খোকাবাবুর ব্যাগ নেই, ব্যাগে যব খোকাবাবু নেই, ভাই ভাতিজার কোনো গল্প নেই। ফলে নীতিশ কুমার সম্পর্কে বিহারের মানুষের একটা স্বচ্ছ ধারণা আছে যে এই লোকটা ব্যক্তিগত দুর্নীতির সঙ্গে জড়িত না। হ্যাঁ, পাল্টিবাজিতে মাস্টার তিনি পল্টু কুমার, যখন তখন পাল্টি মারেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না, এটা বিহারের মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা। পল্টু কুমার কিন্তু তিনি দুর্নীতি কুমার নয়, ঠিক আছে? তার ঘাড়ে
ভাইপো ভাতিজার ব্যাগেজ নেই, সেই জায়গাটা অ্যাডভান্টেজ পেয়েছে। সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা পেয়েছে আমার নিজের ধারণা মহিলাদের। এবং ভোটের আগে নিয়ম কানুন ভেঙে চুরমার করে দিয়ে মডেল কোড অফ কন্ডাক্ট যখন ইলেকশন কমিশন চালু করেছে, সেই অবস্থায় দাঁড়িয়ে যদি বলে সব মহিলাকে 10,000 টাকা দিয়ে দিব, 1,21,00,000 মহিলা কোথায় যাবে? পেনশন চালু করে দিল, আইসিডিএস বা অন্যান্য যে প্রকল্প ছিল যেখানে মহিলাদের বেশি অংশগ্রহণ, ডবল করে দিল সেখানকার স্যালারি। সেখানটা ইলেকশন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বাচনের সমস্ত বিধিক নিয়ম কানুন যারা ইলেকশন কমিশন নিজে তৈরি করে মডেল কোড অফ কন্ডাক্ট, সেই মডেল কোড অফ কন্ডাক্টকে রক্ষা করার দায়িত্ব ইলেকশন কমিশনের। সেই ইলেকশন কমিশন মডেল কোড অফ কন্ডাক্টকে পদদলিত করে বিহারে সরকারকে এবং সরকারি পক্ষকে যেভাবে তারা খুলে মদত করেছে, এরপর ইলেকশন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে দেশ জুড়ে কিন্তু ভাবনা হওয়া উচিত বলে মনে করি আমি। ভোটে হার জিত বড় কথা নয়, কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি এইভাবে নিরপেক্ষ না হয়ে পক্ষপাতিত্ব করে, তাহলে দেশের গণতন্ত্র আগামী দিনে বিপন্ন বলে আমি মনে করি। নতুনত্ব কিছু নেই, এটা তাদের রাজনৈতিক লক্ষ্য তারা করতেই পারে। দেখুন, বাংলায় সফল হতে অসুবিধা আছেই, কারণ বাংলায় এখনো পর্যন্ত বাংলার রাজনীতিতে কাস্ট এবং কমিউনালিজম, যেটা বিজেপির মূল দুটো হাতিয়ার, একদিকে কাস্টিজম, কমিউনালিজম, তার সঙ্গে ওয়েলফেয়ারিজম, অর্থাৎ রাজকোষে টাকা আছে দিয়ে দাও, প্রয়োজন পড়লে সাম্প্রদায়িক বিভাজন করো, আর তার সঙ্গে জাতের জায়গা হলে জাতপাত করো। বাংলায় শ্রেণী সংগ্রাম হয়েছে, কখনো জাতি সংগ্রাম হয়নি। আমি বলতে চাইছি, বাংলায় আমরা ক্লাস স্ট্রাগল দেখেছি, কিন্তু বাংলায় কখনো আমরা কাস্ট স্ট্রাগল দেখিনি। এটা বাংলার নিজস্বতা। তো স্বাভাবিকভাবেই বিজেপি মনে করলেই সবকিছু হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নাই। হয়তো এখন একটা ইউফোরিয়া তৈরি হয়েছে বিহার দখল করার পর, সেই ইউফোরিয়া তৈরি হওয়ার পর তারা বলতেই পারে, কারণ তাদের একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের পক্ষ তারা তো এটা করবেই। কিন্তু এখনো পর্যন্ত বাংলা দখল করার জায়গায় বিজেপি গেছে বলে আমি মনে করি না।